বন্ধ হয়ে গেল এসআইআর এর শুনানির নোটিশ পাঠানোর কাজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাদের জন্য এই নতুন নিয়মটি, এ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত তথ্য চলে এসেছে। অপরদিকে জানা যাচ্ছে 27শে ডিসেম্বর থেকে অর্থাৎ শনিবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে এসআইআর এর শুনানির কাজ। প্রথম দিকে কাদের ডাকা হবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। অপরদিকে জানা যাচ্ছে শুনানি হবে, তবে এরই মধ্যে সম্পূর্ণ নতুন আপডেট। শুনানির কাজ বন্ধ করে দেওয়া হলো অথবা নোটিশ পাঠানোর কাজ বন্ধ করে দেওয়া হলো। কাদের জন্য নোটিশ পাঠানোর কাজ বন্ধ করে দেওয়া হলো, তাদের এখন কি করতে হবে, এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। শুনানির খাতায় আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন, বিস্তারিত তথ্য চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, বলা হয়েছে 16 ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা অনুযায়ী 2002 সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটারের সংখ্যা 30 লক্ষ। এই 30 লক্ষ মানুষকে কমিশনের নির্ধারিত 13টি নথির একটি পেশ করে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় ভোটার। আপাতত সেই কাজই চলছে জোর কদমে। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলওর কাছে এই 30 লক্ষ ভোটারের তালিকা পাঠিয়েছে কমিশন। তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। সূত্রের খবর, ইতিমধ্যেই 20 লক্ষ ভোটার নথি জমা দিয়েছেন। আর এই 20 লক্ষ নথির যথার্থতা আপাতত খতিয়ে দেখছেন ইআরওরা। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের 16 এবং 19 নম্বর ধারা অনুযায়ী জমা পড়া নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে না। কিন্তু জমা পড়া নথি নিয়ে কমিশনের সন্দেহের অবকাশ থেকে থাকলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে বলে খবর। মূলত বুঝতেই পারছেন, আগেই 30 লক্ষের ডেটা পাঠিয়ে দেওয়া হয়েছে বিএলওর কাছে। সেখান থেকে তাদের কাছে নথি চাওয়া হয়েছে বিএলওর তরফ থেকে, অর্থাৎ প্রত্যেক ভোটারের কাছ থেকে যাদের এই ধরনের ভুলভ্রান্তি হয়েছে। যদি আপনি সেখানে আপনাদের তথ্য দিয়ে থাকেন এবং আপনাদের তথ্যে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে সেই বিএলও তরফ থেকে কিন্তু সমস্ত কিছু করে দেওয়া হবে। আপনাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না অথবা ইআরওর কাছে আপনাকে যেতে হবে না, অথবা আপনাকে কিন্তু আর নোটিশ পাঠানো হবে না। অর্থাৎ 20 লক্ষের মতো কিন্তু নাম ইতিমধ্যেই ম্যাপিংয়ে প্রায় সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু তাদের আর কোনো ধরনের নোটিশ পাঠানো হবে না। এটাই কিন্তু এখানে জানানো হয়েছে। এবং কিছুদিন আগেই অর্থাৎ 2-1 দিন আগেই বিএলওর কাছে কিন্তু একটি নতুন অপশন খুলেছিল। সেখানে তাদের আবারও কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হয়েছে। অর্থাৎ যাদের ভুল ভ্রান্তি ছিল তাদেরকে কিন্তু আর শুনানিতে ডাকা হবে না, অর্থাৎ যদি আপনি সঠিক তথ্য বিএলওকে দিয়ে থাকেন। এরপর বলা হয়েছে, সূত্র মারফত জানা গিয়েছে 2002 সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা এমন ভোটারদের সিংহভাগই নথি হিসেবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন। আর এই যাবতীয় পাসপোর্টের কপিগুলি সত্যতা যাচিয়ে সেগুলির চুলচেরা বিশ্লেষণ করছে ইআরওরা। কমিশনের তরফে তেমনই নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের তরফে ইআরওদের বলা হয়েছে, কোনো ভোটারের তরফে নথি হিসেবে পাসপোর্টের কপি জমা পড়লে সেটি সত্যতা যাচাইয়ে পাসপোর্ট অফিস, সংশ্লিষ্ট থানা এবং প্রয়োজনে অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। জমা পড়া পাসপোর্টের কপিটি সঠিক কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে হবে। কোনো কপি নিয়ে সন্দেহ থাকলে অবিলম্বে তা জেলা শাসকের নজরে আনতে হবে। জানা যাচ্ছে, সম্প্রতি সময়ে রাজ্যে ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ মেলার কারণেই নথি হিসেবে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন। কমিশনের এক কর্তার কথায়, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান সেটা কমিশনের লক্ষ্য। তেমনি কোনো ভুয়ো ভোটার যাতে তালিকাভুক্ত না হন তাও নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের জাল পাসপোর্ট চক্রের বিষয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহাল। সে কারণে জমা পড়া নথি হিসেবে পাসপোর্টের কপি যাচাইয়ের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। ইআরওরা ছাড়াও জমা পড়া নথিগুলি নজরদারি করছে কমিশন নিযুক্ত রোল পর্যবেক্ষকরা। তবে শুধু পাসপোর্টই নয়, কমিশন নির্ধারিত 13টি নথির মধ্যে ভোটার যে নথি জমা দিয়ে থাকুক না কেন তার সত্যতা সম্পর্কে 100% নিশ্চিত হতে ইআরওদের নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে শুনানির জন্য নিযুক্ত মাইক্রো অবজারভারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কমিশন। আগামী 24শে ডিসেম্বর সেই প্রশিক্ষণ শিবির হবে। বড়দিনের পর থেকে শুনানি পর্ব শুরু হবে বলে জানিয়েছে কমিশন। মূলত বুঝতেই পারছেন যে 30 লক্ষের নাম অসঙ্গতির কারণে হিয়ারিং করার একটা কথা ছিল, সেখানে কিন্তু আগে থেকে বিএলওর কাছে সেই ডেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই ডেটা অনুযায়ী বিএলও তাদের কাছ থেকে অর্থাৎ ভোটারদের কাছ থেকে নথি চেয়েছে। এবং যদি আপনি সঠিক নথি দিয়ে থাকেন সেক্ষেত্রে বিএলও সেটা দেখে ঠিক করে দেবে অথবা আপলোড করে দেবে। এবং যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর আপনাকে হিয়ারিংয়ে অথবা শুনানিতে যেতে হবে না। অর্থাৎ বিএলওর তরফ থেকে যে আপনাদের ডকুমেন্টসটা আপলোড করা হলো সেটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। এবং যাদের অসঙ্গতি থাকবে তাদের ক্ষেত্রে নোটিশ অথবা হিয়ারিং এর জন্য কিন্তু ডাকা হবে ইআরওর তরফ থেকে। মূলত বুঝতেই পারছেন, এখানে কিন্তু বলা হয়েছে 30 লক্ষের মধ্যে 20 লক্ষ ইতিমধ্যে জমা করেছে। এবং এই 20 লক্ষের কিন্তু যদি যাচাই বাছাই দেখা যায় কিছু জনের অসঙ্গতি এখনো পর্যন্ত থেকে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু হিয়ারিংয়ে অথবা শুনানিতে ডাকা হবে। মূলত আপনার নাম হিয়ারিংয়ে আছে কিনা অথবা শুনানিতে ডাকা হবে কিনা সেই বিষয়টি আপনার বিএলওর কাছ থেকে জানতে পারবেন। অর্থাৎ আপনার বুথ লেভেল অফিসারের কাছে কিন্তু সেই ডেটা চলে গিয়েছে।
এবং তাছাড়াও নোটিশ কিন্তু পাঠানোর কাজ জারি রয়েছে, অর্থাৎ নোটিশ কিন্তু বাড়ি আসছে। যদি আপনার কাছে নোটিশ আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। রাজ্যে ভোটার শুনানি শনিবার থেকে শুরু, কোথায় হবে, প্রথম দিকে কাদের ডাকা হবে, সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন। আগামী 27শে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিও এর দপ্তরে। 2002 সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরই। মূলত বুঝতেই পারছেন 2002 সালের যারা কোনো ধরনের তথ্য দেননি, অর্থাৎ বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অথবা আত্মীয় পরিজন অথবা কারোরই যদি আপনি তথ্য না দিয়ে থাকেন, অর্থাৎ ফর্মের নিচে দুটি ঘর যদি আপনি ফাঁকা রেখে থাকেন, সেক্ষেত্রে প্রথম ধাপে আপনাদেরই শুনানি করা হবে। অর্থাৎ যারা এই তথ্যগুলো দেননি, অর্থাৎ 2002 সালের কোনো তথ্য দেয়নি, তাদের ক্ষেত্রে প্রথম ধাপে কিন্তু এই শুনানিটা করা হবে। এরপর বলা হয়েছে রাজ্যে এমন ভোটার রয়েছে প্রায় 30 লক্ষ। কমিশন সূত্রে খবর 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে এবং কোথাও কিন্তু জানা যাচ্ছে 20 লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছে কমিশন। সিও দপ্তর সূত্রে খবর কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজ, বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি। জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরে বিভিন্ন দপ্তরে। শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার ডিওর সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরওরা। এবং ইতিমধ্যেই যাদের নোটিশ এসেছে সেই নোটিশে কিন্তু উল্লেখ করা রয়েছে কত তারিখ আপনাদের হিয়ারিং হবে অথবা কত তারিখ আপনাদের শুনানি হবে এবং কোথায় সেই শুনানিটা হবে সেটা কিন্তু জানানো হয়েছে। এবং উপযুক্ত আপনাকে নথি দেখাতে হবে, অর্থাৎ 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজের জন্য মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত আগে নিয়েছে কমিশন। প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই ওই মাইক্রো অবজারভারদের নোটিশ পাঠিয়ে দিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিওর দপ্তর সূত্রে খবর আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় ওই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে। মাইক্রো অবজারভারদের মূলত কাজ হবে কমিশনের শুনানি পর্বের তদারকি করা। কমিশন নিযুক্ত এই মাইক্রো অবজারভারদের সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। গত 12ই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে সিও দপ্তর। ইতিমধ্যেই সেই অনুমতি পেয়েছে সিও দপ্তর। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজারভার নিয়োগের অনুমতি দেয় কমিশন। এবার জানা গেল রাজ্যে এসআইআর এর শুনানির জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। কমিশন সূত্রে খবর মাইক্রো অবজারভার হিসেবে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে তাদের সকলে এ রাজ্যেরই। প্রাথমিকভাবে কমিশন সূত্রে জানা গিয়েছে মাইক্রো অবজারভার হিসেবে রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হবে, তবে প্রয়োজন পড়লে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হতে পারে। সোমবার সিও দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হলো মাইক্রো অবজারভার পদে যাদের নিয়োগ করা হবে তারা সকলেই এ রাজ্যেরই। ঘটনাচক্রে কমিশনের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার পদে দিল্লির লোক নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা। সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএদের নিয়ে সবাই তৃণমূল নেত্রী বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে, প্রত্যেক এলাকায় খবর রাখুন তো কাকে কাকে নিয়োগ করা হয়েছে, তারা কোন দপ্তরে কাজ করেন, কোথায় থাকেন, আমরা ডিটেলস চাই। আমি তাদের সহযোগিতা করব, কিন্তু আমার ডিটেলস চাই। এটা রাজ্যকে জিজ্ঞেস করে করেনি, নির্বাচন কমিশন ইচ্ছা করেই করেছে। মূলত বুঝতেই পারছেন 27শে ডিসেম্বর থেকে শুনানির কাজ শুরু হয়ে যাচ্ছে। তবে 27শে ডিসেম্বর থেকে কাদের প্রথম ধাপে কাজ করা হবে, যাদের 2002 সালের কোনো প্রকারের ম্যাপিং ম্যাচিং অর্থাৎ এক কথায় লিঙ্কিং হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম ধাপে শুনানি হবে। এবং যাদের লিঙ্ক ইতিমধ্যে করা হয়ে গেছে তাদের কিন্তু শুনানির কোনো প্রকারের প্রয়োজন পড়বে না, অথবা তাদেরকে কিন্তু শুনানিতে ডাকা হবে না। অর্থাৎ 2002 সালের যদি কেউ তথ্য না দিয়ে থাকে তাদেরই কিন্তু এই প্রথম ধাপে এই হিয়ারিংটা হচ্ছে। এবং যাদের কোনো ধরনের বানানের ভুল অথবা কোনো ক্ষেত্রে ভুল ছিল তাদের ক্ষেত্রে প্রথমে বিএলও ডকুমেন্টস নিচ্ছে। যদি ডকুমেন্টসের সমস্ত কিছু ঠিকঠাক পাওয়া যায় সেক্ষেত্রে তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে না। তবে যাদের 2002 সালের কোনো তথ্যের সাথে মিল নেই তাদের ক্ষেত্রেই কিন্তু এই হিয়ারিংটা হবে। অর্থাৎ যারা 2002 সালের কোনো ম্যাপিং অথবা ম্যাচিং দেখাতে পারেনি তাদের ক্ষেত্রেই কিন্তু এই হিয়ারিং অথবা শুনানিটা হচ্ছে 27শে ডিসেম্বর থেকে। এবং ইতিমধ্যেই নোটিশ পাঠানোর কাজ কিন্তু জারি রয়েছে এবং নোটিশ কিন্তু বাড়ি আসা শুরু করে দিয়েছে। কত তারিখ তাদের যেতে হবে, কোথায় যেতে হবে সে বিষয়ে কিন্তু নোটিশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ইআরওর তরফ থেকে। এবং ইতিমধ্যেই যাদের হিয়ারিং হবে তারা কিন্তু নোটিশ পেয়ে গিয়েছে এবং 27শে ডিসেম্বর থেকে সেই হিয়ারিং এর কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কোনো জায়গায় 27 তারিখ হবে, কোনো জায়গায় 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এইভাবে কিন্তু এই হিয়ারিং গুলো সম্পন্ন হবে। বিডিও অফিস, এসডিও অফিস অথবা লোকাল কোনো অথরিটির অফিসে কিন্তু এই কাজগুলো হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।